তো আজকে আমরা যেটা পড়বো এটা অ্যালডস হাক্সলের লেখা টাইম অ্যান্ড দ্য মেসি। তো মোটামুটি এই সিলেবাসের অন্তর্ভুক্ত এই যে টপিকটা এটা একটু আলাদা, অন্য ধরনের বাকিগুলোর থেকে। এটা শুধুমাত্র একটা স্টোরি নয়। তো তার আগে আমরা অ্যালডস হাক্সলিকে একটু জেনে নিই। মোটামুটি তিনি একজন ইংরেজি বিষয়েই লেখক ছিলেন এবং তার দার্শনিক ভাবটা কিন্তু অনেক বেশি প্রাধান্য পেয়েছে। মোটামুটি তার যে লেখাটা পড়বো এটা কিন্তু মূলত তার একটি দার্শনিক চিন্তা ভাবনার প্রকাশ। সময় নিয়ে তার ব্যক্তিগত যে ধারণা, সেই ধারণার বহিঃপ্রকাশ আমরা আজকের এই টেক্সটটাতে দেখতে পাবো। তো মোটামুটি আমরা যদি দেখি যে উনি কিন্তু ইংলিশ লিটারেচারের ওপরেই আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি করেছিলেন এবং পরবর্তী সময়ে মূলত তার এই ফিলসফি বা তার দর্শনের জন্যই কিন্তু তিনি মূলত খ্যাতি লাভ করেছিলেন। এবং যেটা বললাম যে আজকের আমরা এই গল্পে যেটা দেখব, যদিও এটা গল্প নয়, এটা তার একটা সময় সম্পর্কিত দর্শন। তিনি সময়কে কিভাবে দেখছেন, সময় নিয়ে তার কি মতামত, সেটার উপর ভিত্তি করেই তিনি এটা লিখেছেন এবং তার কিছুটা অংশ আমরা পড়ব যেটুকু আমাদের টেক্সটে আছে। তো শুরু করা যাক। টাইম অ্যাজ উই নো ইট, ইট ইজ আ ভেরি রিসেন্ট ইনভেনশন। প্রথম কথাতেই তিনি যেটা বলছেন যে টাইম, যে টাইমের কথা তিনি বলছেন টাইম খুব রিসেন্ট ইনভেনশন, খুব আহ, মানে কি বলবো, এই কিছুদিনের মধ্যেই যেন টাইমের একটা নতুন করে আবিষ্কার হয়েছে। আচ্ছা, তাহলে সময় কি আগে ছিল না? তাহলে কেন তিনি এরকম ধরনের একটা মন্তব্য করলেন যে টাইম রিসেন্ট ইনভেনশন? এবারে যত আমরা বাকি অংশটা পড়বো আমরা বুঝতে পারবো যে তিনি কোন টাইমের কথা বলছেন। তিনি মডার্ন টাইম, বর্তমানে আধুনিক কালে সময়ের যে বাস্তবতা, তিনি সেটা তুলে ধরার চেষ্টা করছেন। এবারে ধীরে ধীরে আমরা এগোতে থাকলে বুঝতে পারবো যে তিনি কি বলতে চাইছেন। দ্য মডার্ন টাইম সেন্স ইজ হার্ডলি ওল্ডার দ্যান দ্য ইউনাইটেড স্টেট। বলছে আধুনিক কালে সময়ের যে জ্ঞান, এটা কত দিনের বা হবে, যে ইউনাইটেড স্টেটের থেকে একটু হয়তো বেশি দিনের হবে। যেরকম আমরা জানি যে ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকা, এই জায়গাটার আবিষ্কার কিন্তু খুব বেশি দিন আগে হয়নি। এই জায়গাটা খুব রিসেন্ট একটা ইনভেনশন। তিনিও সেরকম বলতে চাইছেন এই যে আধুনিক কালে সময়ের যে সংজ্ঞা বা সময়কে মানুষ যেভাবে উপস্থাপন করে, এটাও কিন্তু খুব রিসেন্টলি শুরু হয়েছে। ইট ইজ আ বাই প্রোডাক্ট অফ ইন্ডাস্ট্রিয়ালিজম, a sort of psychological analog of synthetic perfume and line dyes। তার মানে তিনি বলতে চাইছেন যে এই টাইমটা কেমন না, বাই প্রোডাক্ট অফ ইন্ডাস্ট্রিয়ালিজম। ইন্ডাস্ট্রিয়ালিজম কি না, যে একটা সময়ে আমরা দেখব যে মানুষের মধ্যে একটা আধুনিক যন্ত্রের প্রতি একটা যে ভাবাবেগ তৈরি হলো, যে যন্ত্র দ্বারাই সবকিছু করা যায়, এবং ইংল্যান্ড এবং ইউরোপীয় সমস্ত জায়গায় আমরা দেখতে পাবো একটা আহ ইন্ডাস্ট্রিয়ালিজমের একটা বিশাল বড় প্রভাব ঘটলো। নতুন নতুন বহু যন্ত্র আবিষ্কার হতে থাকলো এবং তার কিন্তু একটা প্রভাব সারা বিশ্বের ওপর পড়েছিল। এবং যে কারণে কিন্তু আমরা দেখতে পাবো মানুষ কতটা বেশি মেকানিক্যাল হয়ে গিয়েছে, অর্থাৎ মানুষের মধ্যে ধীরে ধীরে খুব যান্ত্রিক চিন্তা ভাবনা চলে এসেছিল। তাহলে ইউরোপীয় এই যে খুব যন্ত্রধর্মী একটা বিপ্লব, সেটা কতটা টাইমের ওপর প্রভাব ফেলেছে সেটাই কিন্তু তিনি বলতে চাইছেন। তাই জন্য বলছেন ইট ইজ এ বাই প্রোডাক্ট অফ ইন্ডাস্ট্রিয়ালিজম, অর্থাৎ এটা ইন্ডাস্ট্রিয়ালিজমের একটা বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্ট আমরা কাকে বলি? সাধারণত দুটো
বস্তুর মধ্যে বিক্রিয়ার ফলে যখন একটা অনাবশ্যক তৃতীয় বস্তু তৈরি হয়ে যায় তখন তাকে বলা হয় বাই প্রোডাক্ট। সেরকম করে যে ইন্ডাস্ট্রিয়ালিজম হচ্ছিল সেটা ঠিক ছিল, কিন্তু সেই ইন্ডাস্ট্রিয়ালিজমের কারণে একটা যে নতুন ধরনের সময়ের সংজ্ঞা তৈরি হলো, এইটা কিন্তু মারাত্মক। সেটা কেমন হয়ে গেল? a sort of psychological analog of synthetic perfumes and aniline dyes। অর্থাৎ এটা একটা সাইকোলজিক্যাল অ্যানালগ। অ্যানালগ কথাটার মানে হচ্ছে, আমরা ধরে নেব যে একটা এক্সাম্পল, একটা মনস্তাত্ত্বিক একটা কৃত্রিম যেন কৃত্রিম ভাবে যেভাবে পারফিউম অর্থাৎ সুগন্ধি কিংবা রঞ্জক মেশানো যে ধরনের রংগুলো তৈরি করা হয় কৃত্রিম ভাবে, ঠিক সেরকম যেন সময়কেও কৃত্রিম ভাবে মনস্তাত্ত্বিক দিক দিয়ে তৈরি করা হলো। কিভাবে এই মনস্তাত্ত্বিক দিক দিয়ে কৃত্রিম ভাবে সময়কে তৈরি করা হয়েছে তার ব্যাখ্যা তিনি পরবর্তী জায়গায় দিচ্ছেন। টাইম ইজ আওয়ার টাইরেন্ট। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে সময় আমাদের কাছে কেমন, না এখন সময়টাই আমাদের কাছে অত্যাচারী। কেন অত্যাচারী? উই আর ক্রনিক্যালি অ্যাওয়ার অফ দ্য মুভিং মিনিট হ্যান্ড, ইভেন অফ মুভিং সেকেন্ড হ্যান্ড। তাহলে তিনি বলতে চাইছেন যে আমরা ক্রনিক্যালি খুব বেশি অ্যাওয়ার হয়ে পড়েছি, খুব বেশি এই দিকে মনোযোগ দিচ্ছি। কিসের উপর? অফ দ্য মুভিং অফ মিনিট হ্যান্ড, অর্থাৎ ঘড়ির কাঁটার যে মিনিটের কাঁটাটি রয়েছে সেই কাঁটাটির দিকে আমরা বেশি নজর দিচ্ছি। ইভেন অফ দ্য মুভিং অফ সেকেন্ড হ্যান্ড, অর্থাৎ সেকেন্ডের কাঁটার যে ঘোড়া সেটার দিকেও আমরা নজর রাখছি। অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট যেন আমাদের কাছে অনেক বেশি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। উই হ্যাভ টু বি, আমাদেরকে এমন হতেই হবে। দেয়ার আর ট্রেনস টু বি কট, আমাদেরকে ট্রেন ধরতে হবে। ক্লকস টু বি পাঞ্চড, আমরা অনেক ধরনের ঘড়ি দেখে থাকি যেগুলোকে বাংলায় দম দেওয়া ঘড়ি বলে থাকে, তো সেরকম করে ঘড়িতে হয়তো দম দিতে হবে। টাস্ক টু বি ডান ইন স্পেসিফাইড পিরিয়ড, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজকে শেষ করতে হবে। রেকর্ডস টু বি ব্রোকেন বাই ফ্র্যাকশনস অফ আ সেকেন্ড, হয়তো সেকেন্ডেরও কিছু ছোট 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 ভাগে ভাগ করে দিলে সেই ছোট্ট সময়গুলোর পার্থক্যে কেউ যদি কোনো রকমের রেকর্ড তৈরি করতে পারে সেটার দিকেও আমাদেরকে নজর দিতে হবে। মেশিনস দ্যাট সেট দ্য পেস অ্যান্ড হ্যাভ টু বি কেপ্ট উইথ আস, সরি কেপ্ট আপ উইথ। তাহলে যে সমস্ত মেশিনগুলো রয়েছে সেই মেশিনের যে পেস, দ্রুততা, সেই মেশিনের গতির সঙ্গে আমাদেরকেও সমান তালে তাল মিলিয়ে চলতে হবে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে মানুষের জীবনটাও কেমন যেন ধীরে ধীরে খুব যান্ত্রিক হয়ে গেছে। একটা নির্দিষ্ট যন্ত্রের প্রত্যেকটা অংশের সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষ নিজেকে গড়ে তুলছে এবং তার অধীনে মানুষ কাজ করছে। আওয়ার কনসাসনেস অফ স্মলেস্ট ইউনিটস অফ টাইম ইজ নাও অ্যাকিউট। বলছে আমাদের যে কনসাসনেস অফ স্মলেস্ট ইউনিট অফ টাইম ইজ নাও অ্যাকিউট। আজকে আমরা যেভাবে চিন্তা করছি সময়কে, এটা কিন্তু খুব ভয়ঙ্কর। টু আস, ফর এক্সাম্পল, যদি উদাহরণ হিসেবে আমরা বলি আমাদের কাছে এখন সময়টা কেমন, না দ্য মোমেন্ট 8:17 AM মিনস সামথিং। তাহলে 8 মানে 8:17 সকালে, এটা কিছু একটা সময়, সামথিং ভেরি ইম্পর্টেন্ট। পরেই তিনি বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ। কখন গুরুত্বপূর্ণ? ইফ ইট হ্যাপেন্স টু বি দ্য স্টার্টিং টাইম অফ আওয়ার ডেলি ট্রেন। যদি আমরা যে প্রত্যহ যে ট্রেনটাতে যাই সেই ট্রেনের সময়টা যদি 8:17 হয়, তাহলে এই 8:17 সময়টা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাহলে আমাদের কাছে বর্তমানে টাইমের চিন্তাটা কেমন, না এই টাইমে এই কাজটা হবে, এই টাইমে এইটা করব, এই ধরনের যে মানসিকতার মধ্যে মানুষ বড় হয়েছে বা হচ্ছে ধীরে ধীরে। তাহলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব কতখানি পরিবর্তন এনেছে মানুষের জীবনে তিনি সেটা দেখাচ্ছেন, এবং মানুষ কতটা বেশি যান্ত্রিক হয়ে যাচ্ছে ধীরে ধীরে তার বহিঃপ্রকাশ সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সেটা তিনি এখানে দেখানোর চেষ্টা করছেন। বলছে টু আওয়ার অ্যানসেস্টর সাচ অ্যান অড ইসেন্ট্রিক ইনস্ট্যান্ট ওয়াজ উইথাউট সিগনিফিক্যান্স, ডিড নট ইভেন এক্সিস্ট। তাহলে বলছেন
আমাদের যারা পূর্বপুরুষ, টু আওয়ার অ্যানসেস্টার্স, সাচ অ্যান অড ইসেন্ট্রিক ইনস্ট্যান্ট ওয়াজ উইদাউট সিগনিফিক্যান্স। এই ধরনের যে খুব অদ্ভুত এবং খুব তাৎক্ষণিক এই যে ব্যাপারগুলো, এগুলোর কোনো গুরুত্বই ছিল না, ইভেন ডিড নট এক্সিস্ট। এমনকি এই ধরনের, তাদের মধ্যে এই ধরনের কোনো চিন্তা ভাবনাই ছিল না যে 1 মিনিটের কি মূল্য, 1 সেকেন্ডের কি মূল্য, এরকম ধরনের কোনো চিন্তা ভাবনা ছিল না। In inventing the locomotive, Watt and Stephenson were part inventors of time. তাহলে তিনি আবার আক্রমণ করছেন ওই সমস্ত লোকেদেরকে যারা কি আবিষ্কার করেছে না, ইনভেন্টিং দ্য লোকোমোটিভ। আমরা যদি ওয়াট এবং স্টিভেনসনের কথা বলি, তাহলে আমরা দেখব যে শিল্প বিপ্লবের সময় এই দুই বৈজ্ঞানিক কিন্তু তৈরি করেছিলেন ইঞ্জিন, তাই না? এই ইঞ্জিনগুলোকেই কিন্তু কাজে লাগিয়ে পরবর্তী সময়ে লোকোমোটিভ বা ট্রান্সপোর্ট সিস্টেম এসছে। তাহলে এই ট্রান্সপোর্ট সিস্টেমগুলো ধীরে ধীরে একদম বাঁধা ধরা নিয়মের ভেতরে চলতে শুরু করলো। আর যখনই সেটা হয়ে গেল, তখনই মানুষ যেন সময়ের হাতে বাঁধা হয়ে গেল। Another time emphasizing entity is the factory and its dependent. এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে তিনি বলছেন টাইমের ওপর গুরুত্ব দেওয়ার, সময়ের ওপর গুরুত্ব দেওয়ার আরো একটা যে বিশেষ কৌশল, সেটা হচ্ছে ফ্যাক্টরি এবং এই ফ্যাক্টরির ওপর যারা নির্ভর করে আছে তারা। সেটা কি? দা অফিস। তাহলে অফিসগুলো মূলত কোনো বাণিজ্য কেন্দ্রিক এবং সেই বাণিজ্যের মূল রসদ কোথা থেকে আসছে? ফ্যাক্টরি থেকে। তাহলে ফ্যাক্টরিজ এক্সিস্ট ফর দ্য পারপাস অফ গেটিং সার্টেন কোয়ান্টিটিজ অফ গুডস মেড ইন এ সার্টেন টাইম। তাহলে বলছে এই ফ্যাক্টরিগুলো তার পারপাস কি না, সার্টেন কোয়ান্টিটিজ অফ গুডস মেড ইন এ সার্টেন টাইম, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক জিনিসপত্র অবশ্যই তাকে উৎপাদন করতে হবে। এবং যদি আরো একটু গভীরভাবে বলা যায়, তাহলে কিন্তু এই ধরনের যে বাণিজ্যিক মানসিকতা, সেখানে সবসময় চেষ্টা করা হয় যে শ্রমিককে দিয়ে কতটা কম সময়ে কতটা বেশি উৎপাদন করিয়ে নেওয়া যায়। তাহলে এই ধরনের যে একটা সম্পর্ক, সেটা মানুষকে কি পর্যায়ে নিয়ে যেতে পারে, তিনি তার কথা বলতে চাইছেন। দ্য ওল্ড আর্টিজান ওয়ার্ক অ্যাজ ইট সুইটেড হিম। তাহলে ওল্ড আর্টিজানরা, বয়স্ক যে সমস্ত শিল্পীরা, তারা, অর্থাৎ ওল্ড মিনস অ্যাকচুয়ালি ইট ইজ নট অফ অনলি এজ, কেবলমাত্র বয়সে বৃদ্ধ তিনি বলছেন না। ওল্ড আর্টিজান মিনস পুরোনো দিনের আর্টিজানদের কথা তিনি বলছেন, যে পুরোনো দিনে যে সমস্ত শিল্পী ছিলেন, ওয়ার্কড অ্যাজ ইট সুইটেড হিম, তাদের যখন ইচ্ছে হতো তারা তখন কাজ করতেন। উইথ দ্য রেজাল্ট দ্যাট কনজিউমার্স জেনারেলি হ্যাড টু ওয়েট ফর দ্য গুডস দে হ্যাড অর্ডার্ড ফ্রম হিম। তাহলে এতে কি হতো? কনজিউমারকেও অপেক্ষা করতে হতো, যে কিসের জন্য না, কবে তিনি বানিয়ে দেবেন, তবে তিনি সেই জিনিসটা পাবেন। তাহলে আমি যা অর্ডার দিয়েছি সেটা আমি পাওয়ার জন্য আমাকে আর্টিজান কবে সেটা তৈরি করবে, শিল্পী কবে সেটা তৈরি করবে, তার জন্য অপেক্ষা করতে হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আর্টিজান, তার একটা স্বাধীনতা ছিল, তার চিন্তা ভাবনার উপর অনেক কিছু ডিপেন্ডেন্ট ছিল। সে যদি চায় তাহলে হবে, সে যদি না চায় তাহলে হবে না। তাহলে এই জিনিসটা ছিল। কিন্তু যখনই আমরা দেখছি যে এই ধরনের একটা শিল্প বিপ্লবের পরে বহু যন্ত্রের আবিষ্কার হচ্ছে, তারপরে মানুষও কিন্তু অনেক বেশি যান্ত্রিক হয়ে যাচ্ছে, সময়ের সঙ্গে মানুষের উৎপাদনের ক্ষমতার একটা যে সম্পর্ক, সেটা কিন্তু খুব ভয়ানক হতে চলেছে। তারপরে তিনি কি বলছেন? দ্য ফ্যাক্টরি ইজ আ ডিভাইস ফর মেকিং ওয়ার্কম্যান হারি। বলছে ফ্যাক্টরি গুলো হচ্ছে একটা কৌশল, একটা ডিভাইস, যেটা কি করছে না, ওয়ার্কম্যানদেরকে, অর্থাৎ যে সমস্ত লোকেরা কাজ করছে, যাদেরকে আমরা সামান্য কথায় শ্রমিক বলে থাকি, তাদেরকে তাড়াহুড়ো করার জন্য মানে একদম ব্যতিব্যস্ত করে তুলছে, যে তাদেরকে অ্যাকচুয়ালি শেখানো হচ্ছে যে কত তাড়াতাড়ি কত কিছু করা যায়। দ্য মেশিন রিভলভস সো অফেন ইচ মিনিট। প্রত্যেকটা মিনিটে একটা মেশিন কাজ করে। রিভলভস মানে যে মেশিনগুলো, তাদের একটা কাজ করার টাইমিংস আছে, সে তার প্রত্যেকটা মিনিটে সেভাবেই কাজ করছে। সো মেনি মুভমেন্টস হ্যাভ টু বি মেড। এবং
অনেকগুলো মুভমেন্ট তাকে নিতে হচ্ছে, অনেকবার তাকে ঘুরতে হচ্ছে। সো মেনি পিসেস প্রডিউসড ইচ আওয়ার, প্রত্যেকটা ঘন্টায় অনেক অনেক নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে। রেজাল্ট, দ্য ফ্যাক্টরি ওয়ার্কার অ্যান্ড দ্য সেম ইজ ট্রু মিউটেটিস মিউটেন্ডিস অফ দ্য অফিস ওয়ার্কার। তাহলে কি হচ্ছে, রেজাল্ট কি হচ্ছে না, এই ফ্যাক্টরি ওয়ার্কারদের ক্ষেত্রেও এটা সত্যি, এবং একই জিনিস ঘটছে কাদের ক্ষেত্রে, অফিস ওয়ার্কারদের ক্ষেত্রে। এই যে কথাটা তিনি ব্যবহার করলেন মিউ মিউটেটিস মিউটেন্ডিস, এই কথাটার মানে হচ্ছে দ্য মেইন পয়েন্ট রিমেন্স দ্য রিমেন্স দ্য সেম, অর্থাৎ এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে মেন পয়েন্টটা, এদের কাজের মূল যে উদ্দেশ্যটা সেটা সব জায়গায় একই, কম সময় বেশি উৎপাদন, সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা। তাহলে বলছে দ্য ফ্যাক্টরি ওয়ার্কার ইজ কম্পেলড টু নো টাইম ইন ইট স্মলেস্ট ফ্র্যাকশনস। তাহলে ফ্যাক্টরিতে যারা কাজ করছে তাদেরকে একদম সময়ের যে ক্ষুদ্র ক্ষুদ্র বিভাজনগুলো সেগুলো তাদেরকে জানতে বাধ্য হতে হচ্ছে, কম্পেলড। ইন দ্য হ্যান্ডওয়ার্ক এজ, এবার তিনি পুরোনো দিনের কথা বলছেন, যে যখন মানুষ হাতে কাজ করত, দেয়ার ওয়াজ নো সাচ কম্পালশন টু বি অ্যাওয়ার অফ মিনিটস অ্যান্ড সেকেন্ড। তাহলে সেখানে কোনো বাধ্যবাধকতা ছিল না, দেয়ার ওয়াজ নো সাচ কম্পালশন টু বি অ্যাওয়ার অফ মিনিটস অ্যান্ড সেকেন্ড। সেখানে এরকম ভাবে সেকেন্ড মিনিট ধরে ধরে কিন্তু কাজ করতে হতো না। ইউনিট টু তে এবারে তিনি বলছেন আওয়ার অ্যাওয়ারনেস অফ টাইম হ্যাজ রিচড such a pitch of intensity that we suffer acutely। তাহলে তিনি কি বলছেন যে আওয়ার অ্যাওয়ারনেস অফ টাইম হ্যাজ রিচড সাচ এ পিচ, মানে এতটা উচ্চতায় চলে গেছে, আমরা সময়কে নিয়ে এত বেশি ভাবছি, সেটা এত উচ্চতায় গিয়ে ভাবছি যে তার যে তীব্রতা, ইন্টেন্সিটি, সেটা খুব ভয়ঙ্কর হয়ে গিয়েছে। তার ফলে কি হচ্ছে, দ্যাট we suffer acutely whenever our travels take us into some corner of the world where people are not interested in minutes and seconds। তাহলে whenever our travels take us, যদি আমরা একটা যাত্রা করি, কোন দিকে যাত্রা করি, into some corner of the world, একটা দেশ থেকে, একটা বিশ্ব থেকে, কোন বিশ্ব থেকে কেউ আসছে, এই যে কামার, কেউ একজন আসছে কোন বিশ্ব থেকে, where people are not interested in minutes and seconds। তাহলে একটা বহির্বিশ্ব থেকে কেউ আসছে যেই বিশ্বে সময়ের এরকম মিনিট বা সেকেন্ডের কনসেপ্ট নেই, সেরকম কোনো ব্যক্তি যদি আমাদের এই দুনিয়ায় এসে পড়ে, তাহলে আমরা কিন্তু খুব সাফার করছি, আমরা খুব ভুগছি, কারণ আমাদের কাছে এটা অ্যাবসার্ড লাগছে, আমাদের কাছে এটা অদ্ভুত একটা জিনিস লাগছে যে টাইম মিনিট সেকেন্ডের হিসেব জানে না কোনো একজন ব্যক্তি, সে কি করে কাজ করতে পারে। The unpunctuality of the Orient, for example, is appalling to those who come freshly from a land of fixed meal times and regular train services। তাহলে বলছে এই যে দ্য আনপাংচুয়ালিটি অফ ওরিয়েন্ট, ওরিয়েন্ট মানে আমরা বলি প্রাচ্য, অর্থাৎ তিনি এখানে একটা তুলনা করে ধরেছেন কিসের সঙ্গে কিসের, না একটা হলো প্রাচ্য দেশ আর একটা হলো পাশ্চাত্য দেশ। প্রাচ্য দেশের মধ্যে ভারতও পড়ে আমরা জানি, এবং পাশ্চাত্যের মধ্যে ইউরোপীয় সাধারণত দেশগুলো পড়ে থাকে। তাহলে এই যে প্রাচ্য দেশগুলোর মধ্যে বলছেন ইজ অ্যাপলিং টু দোজ হু কাম ফ্রেশলি ফ্রম এ ল্যান্ড অফ ফিক্সড মিল টাইমস অ্যান্ড রেগুলার ট্রেন সার্ভিস। তাহলে এটা তাদের কাছে খুব শকিং যে ওরিয়েন্টের লোকেরা, যাদের কাছে আনপাংচুয়ালিটিটা এখনো এতটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েনি, যে সময়ে সবকিছু করতে হবে এরকম ধরনের যাদের মানসিকতা এখন হয়নি, সেই সমস্ত লোককে দেখলে কিরকম লাগে, যারা এমন জায়গা থেকে এসছে যাদের কাছে ফিক্সড মিল টাইম রয়েছে এবং ট্রেনের রেগুলার সার্ভিসেস যে টাইম রয়েছে, সেই সমস্ত লোকেরা কিভাবে প্রাচ্যের লোকেদের, এটা তাদের কাছে খুব হতাশজনক হয়ে যায়, অ্যাপলিং হয়ে যায়, খুব এটা স্ট্রেঞ্জ একটা অদ্ভুত একটা বিষয় মনে হয়। ফর আ মডার্ন আমেরিকান অর ইংলিশম্যান, যদি একজন আধুনিক আমেরিকাবাসী কিংবা ইংলিশম্যানের কথা বলি, তাহলে ওয়েটিং ইজ এ সাইকোলজিক্যাল টর্চার। তাহলে মানে অপেক্ষা করাটাই
যেন একটা মনস্তাত্ত্বিক অত্যাচার হয়ে দাঁড়ায়, অর্থাৎ মানুষ অপেক্ষা করতে চায় না। অপেক্ষা করলেই তার মনে হয় যে মাথার মধ্যে যেন খুব একটা চাপের সৃষ্টি হচ্ছে, তার যেন ভালো লাগছে না অপেক্ষা করতে। সাধারণত এটা মডার্ন হিউম্যান বিং এর মধ্যে আমরা দেখতে পাই। অ্যান ইন্ডিয়ান অ্যাকসেপ্টস দ্য ব্ল্যাঙ্ক আওয়ার্স উইথ রেজিগনেশন ইভেন উইথ স্যাটিসফ্যাকশন। তাহলে তিনি এখানে আবার ভারতীয়দের কথা বলছেন। তিনি বলছেন যে একজন ভারতবাসী সে কিন্তু এই যে ব্ল্যাঙ্ক আওয়ার, যে আওয়ারে তার কোনো কাজ করার নেই, যে সময়টাতে তার কাজ করার নেই, সেটাকে সে অ্যাকসেপ্ট করে কিভাবে? উইথ রেজিগনেশন। সে খালি এমনি ভাবেই বসে বসে কাটাতে পছন্দ করে, ইভেন উইথ স্যাটিসফ্যাকশন, এবং সেটাতেই সে স্যাটিসফ্যাকশন লাভ করে, সেটাই তার কাছে স্যাটিসফ্যাক্টরি হয়ে যায়, সেটাই তার জন্য শান্তিজনক। হি হ্যাজ নট লস্ট দ্য ফাইন আর্ট অফ ডুইং নাথিং। তিনি এখানে বলছেন ডুইং নাথিং ইজ অলসো আ ফাইন আর্ট, যে কিছু না করাটাও এটাও যেন একটা শিল্প, অর্থাৎ ধৈর্য ধরে কিছুক্ষণের জন্য বসে থাকা এটাও একটা কিন্তু শিল্প। আর ভারতীয়রা এখনো এই সুন্দর শিল্পটাকে হারিয়ে ফেলতে পারেনি। Our notion of time as a collection of minutes, each of which must be filled with some business or amusement, is wholly alien to the Oriental. তাহলে তিনি কি বলছেন? আওয়ার নোশন অফ টাইম, আমরা যেভাবে টাইমের ধারণায় বিশ্বাস করি, অর্থাৎ তিনি ইংলিশম্যানদের কথা বলছেন, যে আমরা যে ধরনের সময়ের সংজ্ঞায় বিশ্বাস করছি, এই যে কালেকশন অফ মিনিটস, যেখানে কয়েকটা মিনিটের সংঘবদ্ধভাবে একটা ঘন্টা তৈরি করছে, যেভাবে একটা মেকানিজম চলে সময়ের, ইচ অফ হুইচ মাস্ট বি ফিল্ড উইথ সাম বিজনেস অর অ্যামিউজমেন্ট। তাহলে এবং এই প্রত্যেকটা মিনিটের কিছু না কিছু হয় কাজ থাকতে হবে, বা কিছু না কিছু করার মতো কিছু থাকতে হবে, বা মজা করার মতো কিছু থাকতে হবে, ইজ হোললি অ্যালাইন টু দ্য ওরিয়েন্টাল। অর্থাৎ প্রাচ্য দেশীয় লোকেদের কাছে এটা কিন্তু এখনো একটা অ্যালায়েন বা দূরের বস্তু, অর্থাৎ এই ধরনের ধারণা তাদের কাছে এখনো পৌঁছায়নি। জাস্ট অ্যাজ ইট ওয়াজ হোললি অ্যালাইন টু দ্য গ্রিক, যেরকম ভাবে এটা গ্রিকেদের কাছেও খুব অ্যালায়েন ছিল বা অজানা ছিল। ফর দ্য ম্যান হু লিভস ইন এ প্রি ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড, দিস শুড বি ওয়ার্ল্ড, তাহলে বলছে একজন মানুষ, ফর দ্য ম্যান হু লিভস ইন এ প্রি ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড, যে একটা শিল্পহীন বা শিল্প বিপ্লবের পূর্বের যে জগৎ, সেই জগতে যে বাস করতো, সেরকম একজন মানুষ, তার কেমন অবস্থা হবে? টাইম মুভস অ্যাট এ স্লো অ্যান্ড ইজি পেস। তার কাছে সময় খুব ধীরে ধীরে চলছে এবং খুব স্বচ্ছন্দেই চলছে, স্বচ্ছন্দ গতিতে সময় সময়ের মতো চলছে। সময়ের সঙ্গে মানুষের এই যে একটা আহ, অসামঞ্জস্য, এবং সেই অসামঞ্জস্যকে পূরণ করে সামঞ্জস্য তৈরি করে সময়ের সঙ্গে চলা, এই ধরনের ধারণা তাদের মধ্যে নেই। হি ডাজ নট কেয়ার অ্যাবাউট ইচ মিনিট, প্রত্যেকটা মিনিট নিয়ে সে কিন্তু ভাবে না। এই যে 1 মিনিট লস করে ফেললাম, 1 মিনিট আমার ক্ষতি হয়ে গেল, 1 মিনিট আমি কাজ করলাম না, এই ধরনের চিন্তা ভাবনা তাদের মধ্যে নেই। ফর দ্য গুড রিজন দ্যাট হি হ্যাজ নট বিন মেড কনসাস অফ দ্য এক্সিস্টেন্স অফ মিনিটস। তাহলে সেই সময়ের লোকেদের মধ্যে এই মিনিটের যে মানে চিন্তাটা, মিনিটের যে অস্তিত্বটা, সেটা এখনো তাদের চিন্তা ভাবনায় আসেনি। দিস ব্রিংস আস টু আ সিমিং প্যারাডক্স। তাহলে এটা আমাদেরকে একটা খুব প্যারাডক্স কথাটার মানে কি বলা যায়, যে যা বলি তার বিপরীত একটা ব্যাপার। অর্থাৎ তিনি বলছেন এই যে সময় সময় ব্যাপারটা, এটাও খুব একটা বৈপরীত্যমূলক চরিত্রের একটা বিষয়। তিনি বলছেন এই ব্যাপারটাই পুরোটাই যেন আমাদের কাছে একটা প্যারাডক্স। অ্যাকিউটলি অ্যাওয়ার অফ দ্য স্মলেস্ট constituent particles of time as measured by clock, work, and train arrivals and the revolution of machines, industrialized man has to a great extent lost the old awareness of time in its larger division. তাহলে বলছি অ্যাকিউটলি অ্যাওয়ার অফ স্মলেস্ট কনস্টিটিউয়েন্ট পার্টিকলস অফ টাইম। তাহলে যারা খুব ভয়ানক ভাবে এই সময়ের যে ছোট্ট ছোট্ট কম্পোনেন্ট গুলো, ছোট্ট ছোট্ট ভাগগুলো, এগুলোকে খুব চেতন মনে নিয়েছেন, যেগুলোকে কিভাবে কি দিয়ে মাপা হচ্ছে? অ্যাজ মেজার বাই ক্লক, যেগুলো ক্লক ওয়ার্ক, তাহলে ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে যেগুলোকে মাপা হচ্ছে,
বা ট্রেন অ্যারাইভাল, ট্রেন আসার সময় দিয়ে যেগুলোকে মাপা হচ্ছে। অ্যান্ড দ্য রেভলিউশনস অফ মেশিনস, তাহলে এবং কি দিয়ে মাপা হচ্ছে না মেশিনের রেভলিউশন। একটা মেশিন তার যে বিপ্লব, অর্থাৎ শিল্প বিপ্লবের পরেই তো এত মেশিন গুলো তৈরি হয়েছে, এবং সেই মেশিনের কাজের সঙ্গে সঙ্গে সেটাকে তিনি কম্পেয়ার করছেন যে মেশিনের কাজটা যেন একটা রেভলিউশনের মতো। এবং তার ফলে কি হয়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজড ম্যান হ্যাজ টু আ গ্রেট এক্সটেন্ট লস্ট দ্য ওল্ড অ্যাওয়ারনেস অফ টাইম ইন ইটস লার্জার ডিভিশন। তাহলে একটা যে বৃহৎ প্রসঙ্গে, একটা বৃহৎ উদ্দেশ্যে যে সময়ের চিন্তা ভাবনা, সেটা কিন্তু এই ধরনের শিল্প বিপ্লবের পরবর্তী সময়ের মানুষ, ইন্ডাস্ট্রিয়ালাইজড মানুষরা কিন্তু সেটা ভুলে গেছেন। দ্য টাইম অফ হুইচ উই হ্যাভ নলেজ ইজ আর্টিফিশিয়াল। তাহলে বর্তমান সময়ে আমরা যে টাইমের কথা বলছি, সেই টাইমটা কিন্তু অত্যন্ত কৃত্রিম, মেশিন মেড টাইম। তাহলে এই টাইমটা কেমন না, খুব মেশিন মেড, অর্থাৎ যান্ত্রিক সময়। অফ সরি, তাহলে কি বলছেন না, এইটা আমাদের কাছে কি হচ্ছে, মেশিন মেড টাইম অফ ন্যাচারাল কসমিক টাইম অ্যাজ ইট ইজ মেজার্ড আউট বাই সান অ্যান্ড মুন। তাহলে যদি ন্যাচারাল টাইমের কথা বলি, সেই ন্যাচারাল টাইম বা কসমিক টাইম, একদম বিশ্বজাগতিক যে সময়, সেই সময়টা কিরকম না, অ্যাজ ইট ইজ মেজার্ড আউট বাই সান অ্যান্ড মুন, যেটাকে সূর্য কিংবা চাঁদ দিয়ে মাপা হতো। উই আর ফর দ্য মোস্ট পার্ট অলমোস্ট হোললি আনকনসাস। তাহলে বেশিরভাগ, আমাদের মধ্যে বেশিরভাগই কিন্তু একেবারেই এই ব্যাপারটা নিয়ে অচেতন রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা নেই। তিনি বলছেন প্রি ইন্ডাস্ট্রিয়াল পিপল নো টাইম ইন ইটস ডেইলি, মান্থলি অ্যান্ড সিজনাল রিদিমস। তাহলে শিল্প বিপ্লবের আগে যে সমস্ত মানুষরা রয়েছেন, সেই সমস্ত মানুষরা কি হতো না, নো দ্য টাইম ইন ইটস ডেইলি, মান্থলি অ্যান্ড সিজনাল রিদিম। তাহলে সময়কে কিভাবে জানতো, একটা দৈনিক হিসাবে, যে একটা দিন, একটা দিনের মধ্যে কি কি কাজ, মান্থলি একটা মাস, কতগুলো দিন নিয়ে কতগুলো মাস, এবং কতগুলো মাস অন্তর অন্তর কিছু সিজনাল রিদিমস, অর্থাৎ ঋতুর কিছু পরিবর্তন হবে, এটা তারা জানতো। দে আর অ্যাওয়ার অফ সানরাইজ, তারা কি মনে রাখতো না, সূর্য কখন উঠবে, নুন দুপুর কখন হবে, অ্যান্ড সানসেট আর সূর্যাস্ত কখন হবে। অফ দ্য ফুল মুন অ্যান্ড দ্য নিউ, তাহলে কখন সম্পূর্ণ চাঁদ দেখা যাবে, আবার কবে নতুন চাঁদ দেখা যাবে, তারা জানতো। অফ ইকুইনক্স অ্যান্ড সলস্টাইস, তাহলে তারা কি জানতো, ইকুইনক্স অর্থাৎ বিষুব রেখার সম্পর্কে তাদের ধারণা ছিল। সলস্টাইস বিভিন্ন ধরনের আয়ন, ঠিক আছে, যেগুলো হয় আমাদের, অর্থাৎ ক্লাইমেটিক চেঞ্জ, পরিবেশের মধ্যে যে যে প্রাকৃতিক পরিবর্তনগুলো আসে, সেগুলো সময়ের উপর যে প্রভাব ফেলে সেটা তারা জানতেন। অর্থাৎ আগেকার দিনে সময়ের হিসাব যদি আমরা দেখি, এভাবেই তো লোকেরা করতো, যে ফুল মুন মানে পূর্ণিমা কখন আসছে, দেন নিউ মুন, ধীরে ধীরে অমাবস্যা কখন হচ্ছে, আবার অমাবস্যা থেকে কিভাবে পূর্ণিমা কতদিন পরে আসবে, সেগুলো জানতো। বিষুব রেখা, কবে জোয়ার হবে, কবে ভাটা হবে, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের যে ব্যাপারগুলো তাদের মধ্যে ছিল। আবার কি জানতো, অফ স্প্রিং অ্যান্ড সামার, অটাম অ্যান্ড উইন্টার, তারা সিজন গুলো জানতো, কবে বসন্ত, কবে গ্রীষ্ম, কবে শরৎ, কবে শীত। এটাই ছিল টাইমের হিসাব। একটা দিন হবে, একটা দিনের বিভিন্ন ধরনের ভাগ হবে, কেমন করে না, কখন সূর্য উঠছে, কখন দুপুর হচ্ছে, আবার কখন তারপরে হচ্ছে আহ সূর্যাস্ত হচ্ছে। এটাই হচ্ছে মূল ধারণা সময়। অল দ্য ওল্ড রিলিজিয়াস ইনক্লুডিং ক্যাথলিক ক্রিশ্চিয়ানিটি হ্যাভ ইনসিস্টেড অন দিস ডেলি অ্যান্ড সিজনাল রিদিম। তিনি বলতে চাইছেন যে পুরোনো দিনের যত যে ধার্মিক রিচুয়ালস গুলো ছিল, ধার্মিক যে সমস্ত কায়দা ছিল, সেই কায়দাগুলো কিন্তু এগুলো ধরেই হতো। অর্থাৎ যখন ঘড়ির আবিষ্কার হয়নি, তার আগে কিন্তু মানুষের কাছে সময় হিসেব করার একটা মাত্রই উপায়, সেটা এই ধরনের প্রাকৃতিক পরিবর্তনগুলোকে লক্ষ্য করেই কিন্তু হতো। এরপরে তিনি কি বলছেন, প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজড প্রি ইন্ডাস্ট্রিয়াল ম্যান ওয়াজ নেভার অ্যালাউড টু ফরগেট দ্য ম্যাজেস্টিক মুভমেন্ট অফ কসমিক টাইম। অর্থাৎ এই মহাজাগতিক ভাবে সময়ের যে পরিবর্তন, সেই পরিবর্তনটাই কিন্তু শিল্প বিপ্লবের আগের মানুষদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল।
ইন্ডাস্ট্রিয়ালিজম অ্যান্ড আরবানিজম হ্যাভ চেঞ্জড অল দিস। তাহলে শিল্প বিপ্লব এবং তার পরবর্তীকালে যে মানুষের যে আরবানিজম অর্থাৎ শহরমুখী যে সমস্ত মানুষ, তারা কিন্তু সবকিছুই পরিবর্তন করেছে। One can live and work in a town without being aware of the daily march of the sun across the sky. তাহলে বলছে যে মানুষটা একটা টাউনে বাস করছে, সেই মানুষটার কাছে কিন্তু সূর্যের যে এই মুভমেন্ট, সারাদিন সূর্য কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা না জেনেই কিন্তু সে সারাদিন কাজ করে যেতে পারে। উইথাউট ইভার সিইং দ্য মুন অ্যান্ড স্টার্স, এমনকি কোনোদিন যদি সে চাঁদ বা তারাগুলোকে নাও দেখে তাতেও কিন্তু তার চলবে। ব্রডওয়ে অ্যান্ড পিকাডিলি আর আওয়ার মিল্কি ওয়ে। তাহলে এই ধরনের মানুষ, যার মধ্যে লেখক নিজেকেও রেখেছেন, তিনি বলছেন যে ব্রডওয়ে অ্যান্ড পিকাডিলি আর আওয়ার মিল্কি ওয়ে। তাহলে আমাদের যে ছায়াপথটা সেটা কোনটা হয়ে গিয়েছে? ব্রডওয়ে আর পিকাডিলি। এই দুটো জায়গা কিন্তু ইউরোপের খুব কুখ্যাত জায়গা এবং এগুলো ইউরোপের রেড লাইট এরিয়া হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে মানুষের কাছে আমোদ প্রমোদের এটা একটা খুব বিশেষ জায়গা ছিল। তাহলে তিনি আবারও মানুষকে, অর্থাৎ ইউরোপিয়ান কালচারের যে সমস্ত মানুষ, তাদের উপর আবার একবার আঘাত নিয়ে আসছেন এবং তিনি বলছেন যে এটাই হয়তো আমাদের কাছে ছায়াপথ। তাহলে এই যে দুটো রাস্তা যেগুলো বললাম, যেগুলো রেড লাইট এরিয়া হিসেবে পরিচিত, তো এই জায়গাগুলো, আমোদ প্রমোদের যে এই ধরনের জায়গাগুলো, এগুলোই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আওয়ার কনস্টেলেশন আর আউটলাইন্ড ইন নিয়ন টিউবস। বলছে আজকে আমাদের যে গ্রহ নক্ষত্র পুঞ্জ, সেগুলো আর আমরা বাইরে দেখতে যাই না। নিয়ন টিউব অর্থাৎ কি? শিল্প বিপ্লবের ফলে আমরা দেখতে পাবো যে বাড়িতে বাড়িতে ইলেকট্রিসিটির ব্যবস্থা হয়েছে এবং সেই ইলেকট্রিসিটির ব্যবস্থার কারণে কিন্তু সবার বাড়িতে একটা বৈদ্যুতিক বাল্ব রয়েছে। আর সেই বৈদ্যুতিক বাল্বগুলোই যেন এখন আমাদের কাছে নক্ষত্রপুঞ্জ হয়ে গিয়েছে। ইভেন চেঞ্জেস অফ সিজন অ্যাফেক্ট দ্য টাউন্সম্যান ভেরি লিটল। তাহলে ঋতু পরিবর্তনও এই শহর কেন্দ্রিক বা শহরের যে সমস্ত মানুষ, তাদের কাছে খুব বেশি একটা প্রভাব ফেলে না। হি ইজ দ্য ইনহ্যাবিটেন্ট অফ অ্যান আর্টিফিশিয়াল ইউনিভার্স দ্যাট ইজ টু আ গ্রেট এক্সটেন্ট ওয়ার্ল্ড অফ ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ নেচার। তাহলে বলছে সে কিসের বাসিন্দা হয়ে গেছে? না, একটা কৃত্রিম বিশ্বের বাসিন্দা হয়ে গিয়েছে। আর যেই কৃত্রিম বিশ্বটা একটা দেওয়াল তুলে আলাদা করা রয়েছে, কোথা থেকে? না, ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ নেচার। প্রকৃতির যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্য থেকে তাকে দেওয়াল তুলে আলাদা করা হয়েছে। আউটসাইড দ্য ওয়াল, এই ওয়ালকে যদি পেরিয়ে যায় কেউ, তাহলে এই ওয়ার্ল্ডের বাইরে কি থাকবে? টাইম ইজ কসমিক অ্যান্ড মুভস উইথ দ্য মোশন অফ সান অ্যান্ড স্টার। তাহলে এর বাইরে সময় কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে? না, মহাজাগতিক নিয়মে সূর্য এবং তারাগুলোর অবস্থানের সঙ্গে সঙ্গে কিন্তু সময়ের পরিবর্তন হচ্ছে। উইদিন ইট ইজ অ্যান অ্যাফেয়ার অফ রিভলভিং হুইলস অ্যান্ড ইজ মেজার্ড ইন সেকেন্ড অ্যান্ড মিনিটস, অ্যাট লংগেস্ট ইন 8 hour days অ্যান্ড 6 day weeks। তাহলে বলছে আর এই দেওয়ালের মধ্যে কি হচ্ছে? উইদিন ইট ইজ অ্যান অ্যাফেয়ার অফ রিভলভিং হুইলস, এখানে চাকাগুলোর ঘূর্ণনই সবকিছু নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ ঘড়ির যে কনস্ট্রাকশনটা যদি দেখা হয়, ঘড়ি যেভাবে তৈরি হয়, তাহলে আমরা দেখবো ঘড়ির মধ্যে কতগুলো চাকা ঘুরতে থাকে। তাহলে সেই চাকাগুলোই কিন্তু যেন সবকিছু নিয়ন্ত্রণ করছে। আর যেগুলোকে মাপা হচ্ছে কিভাবে? অ্যান্ড ইজ মেজার্ড ইন সেকেন্ড অ্যান্ড মিনিটস, আর সেগুলো সেকেন্ড এবং মিনিট দিয়ে মাপা হচ্ছে। অ্যাট লংগেস্ট, যদি খুব বেশি করে ধরি, তাহলে ইন 8 hour days, তাহলে 8 ঘন্টার দিন। 8 ঘন্টার কেন দিন? না, 8 ঘন্টা অ্যাকচুয়ালি ওয়ার্কিং আওয়ার, যতক্ষণ পর্যন্ত মানুষ কাজ করে একটা দিনের, সেই ওয়ার্কিং আওয়ারের কথা বলা হয়েছে। যে সময়টায় মানুষ কাজ করছে সেই 8 ঘন্টা, ব্যস্ততম 8 ঘন্টা। অ্যান্ড 6 day উইকস, এবং 6 দিনের সপ্তাহগুলো, অর্থাৎ সপ্তাহ 7 দিনের এবং একদিন সেখানে ছুটির দিন। তাই জন্য ওই দিনটাকে বাদ দিয়ে বাকি 6 দিন মানুষের যে এই গড্ডালিকা প্রবাহের জীবন একইভাবে যেভাবে চলেছে ঘড়ির সাথে তাল মিলিয়ে, সেভাবেই কিন্তু এই দেওয়ালের ভেতরে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে। উই হ্যাভ নিউ কনসাসনেস, এখন আমাদের মধ্যে নতুন ধরনের এই চেতনা গড়ে উঠেছে। বাট ইট হ্যাজ বিন পারচেজড অ্যাট দ্য এক্সপেন্স অফ ওল্ড কনসাসনেস, কিন্তু এটাকে কেনা হয়েছে কি দিয়ে? না, আমাদের পুরনো সময়ের যে চেতনা, সেই চেতনাটাকে বিক্রি করে দিয়ে সেই দামে হচ্ছে আমরা নতুন ভাবে সময়ের একটা মূল্য খুঁজে পেয়েছি, যেটা বাস্তবে কিন্তু মূল্যহীন।